তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ সরকারের। বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় মোহাম্মদ ইউনূস, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারত সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ডিএনআই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড গতকালকে এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন করা হয় ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং এই উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে, দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা, সংখ্যালঘুদের ওপর হামলারও অনেক রিপোর্ট পাওয়া গেছে। এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন? শুধু রাজনৈতিক নয়, সব ক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা? জবাবে তুলসী বলেন, অবশ্যই। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও নির্যাতন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এই বিষয়টি। তুলসী গ্যাবার্ড আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রিপরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই আলোচনা সবে শুরু হয়েছে, উদ্বেগের বিষয়টি রয়েছে এর কেন্দ্রবিন্দুতে। তুলসী গ্যাবার্ড এ সময় ইসলামিক খেলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন। কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায় তা নিয়ে কথা বলেন। তুলসী বলেন, ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফতের শাসন প্রতিষ্ঠা। তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্যদের ক্ষেত্রে এটা স্পষ্টত যে অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অত্যন্ত ভয়াবহ পন্থা ও উপায় বেছে নেয়। তুলসী গ্যাবার্ড বলেন, এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের ইতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প। তুলসী গ্যাবার্ডের সুস্পষ্ট বার্তা যে ইসলামের নামে সন্ত্রাস কায়েম করা এবং বল প্রয়োগ করা এটি থামাতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাংলাদেশে কি ঘটছে? তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল রাতে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং, তাদের যে প্রধান উপদেষ্টার যে একটি ফেসবুক পেজ আছে সেখানেও এই বিবৃতি পোস্ট করেছে। আমরা বিবৃতিতে কি লিখেছে আমরা সেটি একটু দেখে নিতে চাই। সরকার বলছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশি সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে শাসন করা। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এটি হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরের বাণী, বিবৃতি, প্রেস উইং এর বিবৃতি। কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশে আমরা কি দেখছি? এই যে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এটি ছিল কখন? ছিল আজ থেকে 8 মাস আগে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ
অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার দেশ ছিল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছিল আজ থেকে 8 মাস আগে, এই মোহাম্মদ ইউনূসের সরকার আসবার আগে। তখনকার জন্য এই বিবৃতিটি সঠিক, কিন্তু আজকের বাংলাদেশে এটি সঠিক নয়। আজকে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ হিসেবে দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে তুলসী গ্যাবার্ড কি বলবে আমরা তো দেখছি। বাংলাদেশে জেল থেকে জঙ্গি সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে, বাংলাদেশে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে। এই তাদের তাণ্ডবে আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষ অতিষ্ঠ। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে বাংলাদেশে কিছু নেই এবং ধর্মের নামে নানা রকম অপকর্ম হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলো সত্য, তুলসী গ্যাবার্ড মিথ্যে কথা বলেনি। বাংলাদেশ সরকার যে বিবৃতিটি দিয়েছে, এই বিবৃতিটির মাধ্যমে তুলসী গ্যাবার্ডকে বাংলাদেশ সরকার মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করলো। এর আগে কদিন আগে আপনারা খেয়াল করেছেন, ডোনাল্ড ট্রাম্প $29 মিলিয়ন একটি অভিযোগ করেছিলেন বাংলাদেশে, সেই ফান্ডে ঢুকেছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে যে এটি সত্য নয়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএনআই, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মিথ্যাবাদী বলছেন। এতে করে বাংলাদেশ কি হচ্ছে, বাংলাদেশ ধীরে ধীরে এই ধরনের সবচেয়ে বড় মোড়ল পৃথিবীর তাদেরকেও কিন্তু প্রতিপক্ষ করে ছাড়ছে। আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে ইতিমধ্যেই প্রতিপক্ষ করে ছেড়েছে গত 7 মাসে। বাংলাদেশে সন্ত্রাস, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র, পাকিস্তানের সাথে যে বাংলাদেশ ট্যাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণ কি এটি বুঝতে পারছেন? বাংলাদেশের জনগণ একটি শ্রেণী মনে করে যে পাকিস্তান তাদের আদর্শ। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র নয়, এটি কি আপনি মনে করেন? আপনি যদি মনে করেন, ভুল মনে করছেন। পাকিস্তান বিশ্ব স্বীকৃত সন্ত্রাসবাদী রাষ্ট্র, পৃথিবীর সন্ত্রাসবাদের সূচকে এই মুহূর্তে দ্বিতীয়, এই বছরে 25 সালে। সেই রাষ্ট্র আপনি কদিন আগেই দেখলেন না, পাকিস্তানে একটি ট্রেনকে কিভাবে জিম্মি করা হলো, ট্রেনের যাত্রীদেরকে কিভাবে জিম্মি করা হলো। এরকম ঘটনা পাকিস্তানে প্রতিনিয়ত ঘটে, আজকে বাংলাদেশে ঘটছে। বাংলাদেশে মানুষ সন্ধ্যার পরে বাসা থেকে, অফিস থেকে বের হতে ভয় পায়, দিনের বেলা চলাফেরা করতে ভয় পায় এই মুহূর্তে। তো বাংলাদেশও সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্রের কাতারে পৌঁছে যাচ্ছে। তুলসী গ্যাবার্ড যে এই মন্তব্য করেছেন সাক্ষাৎকার এনডিটিভির, তার আগে ভারত থেকে তার নিকট বার্তা দেওয়া হয়েছে। আমি গতকালকের একটি ভিডিও বক্তব্যে বলেছিলাম যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী গ্যাবার্ডের সাথে যে রোববারের বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে তুলসী গ্যাবার্ডকে অবগত করেছে যে বাংলাদেশ ক্রমেই জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। তার প্রেক্ষিতেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অস্বীকার করছি, আমি সবাইকে, সারা পৃথিবীকে প্রতিপক্ষ করে ছাড়ছি। এর পরিণতি ভয়াবহভাবে মাসুল দিতে হবে বাংলাদেশের 18 কোটি জনগণকে। আমি সর্বাগ্রে চিন্তা করি যে আমার বিপুল জনসংখ্যা, কি চমৎকার একটি দেশ ছিল। আপনি একবার চিন্তা করুন, আপনি বাংলাদেশের মানুষ, আপনি 1971 সালের কথা চিন্তা করুন তো, আপনি যখন স্বাধীনতা অর্জন করেছেন তখন বাংলাদেশ কোথায় ছিল, আর 2023-24 বাংলাদেশ কোথায় ছিল? যখন স্বাধীনতা অর্জন করেছেন তখন বাংলাদেশ পৃথিবীর অন্যতম দরিদ্রতম একটি দেশ। একটি দেশের কথা বারবার আসে প্রাসঙ্গিকভাবে, আফ্রিকার বার্কিনো ফাসো। সেটি ছিল 72 সালে পৃথিবীর শীর্ষ দরিদ্রতম দেশ, বাংলাদেশ ছিল দ্বিতীয়। সেই দ্বিতীয় অবস্থান থেকে বার্কিনো ফাসো এখনো সেই কাতারে রয়ে গেছে। সেখান থেকে বাংলাদেশ কোথায় উঠে এসেছিল আপনি একবার চিন্তা করুন, আপনার বিবেক দিয়ে চিন্তা করুন। আজকে বাংলাদেশ, গত 8 মাস আগে পর্যন্ত বাংলাদেশ, এখন কি অবস্থা, ভেতরের অবস্থা এই সরকার প্রকাশও করে না। 8 মাস আগে বা গত 24 সালে বা 23 সালে বাংলাদেশ বিশ্বের 35তম অর্থনীতির দেশ ছিল, জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে।
এক নম্বর অর্থনীতির দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি সিরিয়ালি 35টি দেশ চিন্তা করুন, বাংলাদেশ 35 নম্বর অবস্থানে। বাংলাদেশের পেছনে কতগুলো রাষ্ট্র আছে? সেই বাংলাদেশে নানা অনিয়ম, অত্যাচার, দুঃশাসন, দুর্নীতি অনেক কিছু আছে। এই দুর্নীতি দুঃশাসন যদি না থাকতো, বাংলাদেশ টপ 10-এ না হলেও টপ 15-এর মধ্যে থাকতো। অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন সব দেশে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, কিন্তু সেখানে কম, বাংলাদেশে বেশি। বাংলাদেশ কোথায় উঠে গিয়েছিল? কিন্তু সেই বাংলাদেশকে এই যে আমরা সারা পৃথিবীকে প্রতিপক্ষ করে ছাড়ছি, ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী করছি, গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মিথ্যাবাদী করছি একটা বিবৃতির মাধ্যমে, আমরা চোখে চোখ রেখে কথা বলা শিখেছি। এই সরকারটি কি? এই সরকারটির কি কোনো দায়বদ্ধতা আছে, দায়িত্বশীলতা আছে? দেশের 18 কোটি জনসংখ্যার প্রতি কোনো দায়বদ্ধতা আছে? আমরা ভারতের প্রতি প্রতিপক্ষ করে ছাড়ছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ করে ছাড়ছি। এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর আসছে সামনে। এই যে আজকে ভারতে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোর গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলন হচ্ছে, 3 দিন ব্যাপী সম্মেলন। রোববারে শুরু হয়েছে, রোববার, সোমবার, আজকে সেই সম্মেলনের সেশন শেষ। যে মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে হয়তো লাস্ট সেশনের আলাপ চলছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, তিনি প্রধান অতিথি এই সম্মেলনের, এবং উদ্বোধক ছিলেন নরেন্দ্র মোদী। বিভিন্ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এই ধরনের বিভিন্ন উন্নত দেশগুলোর গোয়েন্দা প্রধানরা এখানে এসে বৈঠক করছেন। কেন হঠাৎ করে ভারতে এসে বৈঠক করবার প্রয়োজন হলো? কেন পৃথিবীর অন্য প্রান্তে নয় কেন? মার্কিন যুক্তরাষ্ট্রে নয় কেন? কিংবা ইউরোপের কোনো দেশে নাই কেন? ভারতে এসে আসবার কেন প্রয়োজন হচ্ছে? আমি অনেকটা আগাম কথা বলি, গতকালকের বক্তব্যেও আমি বলেছি যে আমরা যুদ্ধ দেখিনি, এই দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধ থেকে এখনো মুক্ত আছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ অবস্থা, এবং পৃথিবীর নানা প্রান্তে, সিরিয়াতে গৃহযুদ্ধ হচ্ছে। আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। বাংলাদেশের মানুষ বুঝতেও পারছি না যে আমরা আসলে কোথায় নামিয়ে গেছি। আমরা কত সুন্দর সাজানো গোছানো একটি দেশ ছিল, আগের সরকার যেভাবেই চালাচ্ছিল দেশটি সুন্দরভাবে চলছিল, কিন্তু আমরা সেই সরকারকে পতন ঘটালাম সেই আওয়ামী লীগ সরকারের। দেশে আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা কি ভাবছেন যে ক্ষমতায় চলে আসবেন? তাদের তো আওয়ামী লীগ পতনের পরে সাথে সাথে ক্ষমতায় আসার কথা। ক্ষমতায় কি এসছেন? আসেননি। আগামী 2-4 বছরে কি আসবেন? মনে হয় না। কিন্তু বাংলাদেশ যে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতেও পারছে না। আমি সব সময় চিন্তা করি 18 কোটি জনসংখ্যার কথা। আপনি একবার চিন্তা করেছেন? আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, 2003 সাল, আজ থেকে 22 বছর আগের কথা। ইরাকে কি কারণে বহুজাতিক হামলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে? তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের নেতৃত্বে। সেখানে ইউকে ছিল, ইঙ্গো মার্কিন এবং আরো অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো ছিল। ইরাকে কেন? সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করে হামলা করা হয়েছিল। আজকে পাকিস্তান, এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাসের মূল কেন্দ্র পাকিস্তান। ইতিমধ্যে গত 7-8 মাসে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে কিন্তু ট্যাগ হয়ে গেছে, এবং একই রকমের ঘটনা ঘটছে বাংলাদেশেও। এই ট্যাগ থেকে পাকিস্তানে যদি সারা পৃথিবীর বাঘা বাঘা রাষ্ট্রগুলো যদি মনে করে যে সন্ত্রাসবাদ নির্মূলে সেখানে হামলা করতে হবে, এই যে ভারতে যে গোয়েন্দা বৈঠক হচ্ছে, এটির মূল প্রতিপাদ্যই কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল। সেই জায়গায় বাংলাদেশকেও ট্যাগ করে যদি বাংলাদেশে ওই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, একবার চিন্তা করেছেন আপনার কি পরিণতি হবে? আপনাকে সুরক্ষা দেবে কে? চীন একটি সুবিধাবাদী রাষ্ট্র। যখন দেখবে আপনার অবস্থা খারাপ, আপনার কাছ থেকে কিন্তু আস্তে করে সরে যাবে। একবার চিন্তা করুন, 18 কোটি জনসংখ্যা নিয়ে আপনি কোথায় যাবেন? ইউরোপের 3টা দেশের সমান বাংলাদেশের একটি জনসংখ্যা। পৃথিবীর সর্ববৃহৎ মানবিক বিপর্যয় হতে পারে বাংলাদেশে এবং পাকিস্তান মিলিয়ে যদি ওই ধরনের কোনো ঘটনা ঘটে। আল্লাহ না করুক, আল্লাহর কাছে মুক্তি চাই। এই মুক্তি চাই বললাম, মুক্তি চাইতে হলে কি করতে হবে? এই যে বর্তমানে যে একটি দায়বদ্ধতাহীন, দায়িত্বহীন একটি সরকার আছে,
এই সরকারের পরিবর্তন হতে হবে। এটি বাংলাদেশের জনগণের বুঝতে হবে, কারণ বাংলাদেশ পরিস্থিতি কিন্তু ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমরা অনেকে তালিয়া বাজাচ্ছি, বিগত সরকার বিরোধীরা, আওয়ামী লীগ বিরোধীরা, কিন্তু বাংলাদেশে যদি কোনো খারাপ পরিস্থিতি হয়, আপনি বিএনপি হন, জামাত হন, আপনার প্রত্যেকের জীবন কিন্তু বিপন্ন হয়ে যাবে। আমরা কি ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকে এগোচ্ছি? আমি খানিকটা আগাম কথা বলি, গতকালকের বক্তব্যেও বলেছি যে আমরা যুদ্ধের সাথে পরিচিত নয়, কিন্তু সন্ত্রাসবাদের অভিযোগে পৃথিবীর সব রাষ্ট্রগুলো মিলে যদি এই অঞ্চলে ও ধরনের একটি অভিযান চালায়, কোথায় যাবেন আপনি আমি? কাজেই যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে, বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তাদেরকে বুঝতে হবে, আমরা পৃথিবীর সন্ত্রাস মুক্ত করবার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মুখে না পড়ি, তার আগেই বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমি সেনাবাহিনীকে বলবো, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে রক্ষা করুন, এবং বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা উপলব্ধি করুন। আমরা আর একটা ইরাকের পরিস্থিতি যেন বাংলাদেশে না হয়, সেই প্রত্যাশা করি।